আসবো। তানিশা, তুমি কি কখনো জানতে আনিশা যে আমরা ল্যান্ডলক বা আমরা ওয়াটার লকড ছিলাম? পানি সম্পদ প্রকৌশলের ছাত্রী হিসেবে যতটুকু বাইরে থেকে পড়ালেখা করেছি বিষয়টা নিয়ে, এতটুকু জানতাম যে সমুদ্র সীমা নিয়ে একটা ব্যাপার আছে এবং বাংলাদেশের টোটাল জিওপলিটিক্যাল পজিশনটাই এমন যে বাংলাদেশের সমুদ্র সীমা অত্যন্ত আকর্ষণীয় একটি জিনিস। বোধহয় গত বছর বা তার কয়েক বছর আগে বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্রের কতগুলো কোম্পানি আমাদের সমুদ্র সীমায় কিছু অধিকার চেয়েছিল। তো সেখান থেকে আমি জানতাম যে আমাদের সমুদ্র সীমা নিয়ে কিছু বিভেদ আছে। এমনকি কয়েক বছর আগে মিয়ানমারের সাথে প্রায় মিয়ানমার আক্রমণ করে আমাদের যে 28টি আমরা রিগ বসিয়েছিলাম সেটা নিয়ে একটা দ্বন্দ্ব দেখা দেয়। তো তখন আমি জানতাম যে সমুদ্র সীমা নিয়ে আমাদের বিভাজন করা হয়নি এবং সেখানে কিছু দ্বন্দ্ব রয়ে গিয়েছে ভারত এবং মিয়ানমারের সাথে, তবে এতটা ক্লিয়ার আইডিয়া আমার ছিল না। তবে এখন অনেক ভালো করে বুঝতে পারি। এখন জিনিসগুলো নিয়ে অনেক লেখালেখি হওয়ার পর জিনিসগুলো অনেক বেশি ক্লিয়ার হয়েছে আমার কাছে। আচ্ছা, কিন্তু সাধারণ তরুণদের মধ্যে এই ধরনের প্রশ্নগুলো কি কখনো আসে যে আমরা কি আছে, আমাদের কি নেই? শুধু সাধারণ তরুণ নয়, এটা আমি অনেক বড় পর্যায়ে আছে এমন অনেক মানুষকেও দেখেছি যারা ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং কি সেটা বোঝেন না। ওয়াটার রিসোর্সেস আসলে এমন একটা বিষয়, বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশ যেখানে 1,47,500 বর্গ কিলোমিটারের মধ্যে 220টার মতো নদী। বাংলাদেশ মানে ওয়াটার রিসোর্সেস, আর সেখানে বে অফ বেঙ্গল, বাংলার উপসাগর, বঙ্গ উপসাগর, সেটা নিয়ে আমাদের তেমন কোনো কনসার্ন নেই। শুধু তরুণ প্রজন্ম না, সাধারণ মানুষের মধ্যেও আমরা কখনোই আমাদের সম্পদ নিয়ে চিন্তা করি না, যেটা আমাদের পানির সম্পদ, নদী নালা, সাগর, এবং সাগর থেকে প্রতি বছর যে পরিমাণ আমাদের সম্পদ আসছে সেটা নিয়ে আমরা কখনোই চিন্তা করি না। আমরা এটা নিয়ে একেবারেই কনসার্ন। সবকিছু বাদ দিলেও মৎস্য সম্পদই যা আসছে, মৎস্য সম্পদই যা আসছে, এবং আমাদের ইন্টারনাল যে পানির সম্পদ সেটা আমাদের এগ্রিকালচারে যে ভূমিকাটা রাখছে। আমার দেশে এক বছর বন্যা ম্যানেজমেন্ট ঠিক মতো না হলে, নদীতে ওভারফ্লো হলে আমার ফসল নষ্ট হবে। কোনো বছর খরা হলে, অর্থাৎ বৃষ্টি না হলে এবং আমি ইরিগেশন না করতে পারলে আমার ফসল হবে না, এবং সেটা আমার পুরো অর্থনীতিতে অনেক বড় একটা ধস ঘটাতে পারে। অথচ আমরা আমাদের পানির সম্পদ নিয়ে কিন্তু কনসার্ন নই, সাধারণ জনগণই নই, তরুণ প্রজন্ম তো অনেক কম। কিন্তু আমি বলবো যে সাধারণ জনগণের চেয়েও তরুণ প্রজন্মের এই সম্বন্ধে সচেতন হওয়া উচিত, বিশেষ করে যারা শিক্ষা গ্রহণ করছে এখন বিভিন্ন বিদ্যালয়। অবশ্যই। আমরা আবার ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পরে। ফিরে এলাম আলোয় ভুবন ভরায়। আমি এখন আপনাকে, খোরশেদ আলম সাহেব, আপনাকে আমি একটি প্রশ্ন করবো। সেটা হচ্ছে যে এইরকম ভয়াবহ একটি পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমরা উন্মুক্ত হয়েছে কি, বা কিভাবে হলাম? আমাদের সাগরে কিন্তু স্যার, আপনি যদি কক্সবাজার বিচ এই পুরো এরিয়াতে যান, তাহলে এখানে কিন্তু সাগরের এই লবণ পানির ঘর্ষণে বালুর সঙ্গে জিরকন, ইলামনাইট, ম্যাগনেটাইট, এই নানান ধরনের খনিজ পদার্থ, জিরকনকে তো ব্ল্যাক ডায়মন্ডই বলা হয়, এই খনিজ পদার্থ কিন্তু এখানে আছে। আমরা হয়তো বিচ থেকে উঠানোর মতো টেকনোলজি নাই বলে আমরা এখন উঠাতে পারতেছি না, কিন্তু এটা আছে। মাছ, তেল এখনো পাওয়া যায়নি, বাট মাছ, গ্যাস ছাড়া মাছও আছে স্যার, প্রায় 475 প্রজাতির মাছ আছে এই বঙ্গোপসাগরে আমাদের এই এরিয়ার ভিতরে। এবং স্টিংরে, আমরা যে মাছটা জানেন স্যার, এই মাছের যে ইয়েটা আছে, মেরুদণ্ডটা, এটা যদি পুরানো হয়, পুরায় কিন্তু টু থেকে ওয়ান অফ দি ভেরি গুড মেডিসিন, যেটা আমাদের দেশে অনেকেই জানে না বলে এটা ব্যবহার করে না। আমরা শুধু ওই মাংসটাই হয়তো ফিশ ফিঙ্গার হিসেবে খাই। এবং অনেক জাতির মাছ আমাদের আছে যেগুলো আমরা মেডিসিনাল ভ্যালু আছে। প্রায় 200 রকমের ড্রাগ এই সাগরের যে সিউইড, সি গ্রাস বা অন্য ধরনের যে মাছ আছে সেখান থেকে অন্যান্য দেশগুলো আহরণ করতেছে, কিন্তু আমরা ঠিক এটা জানি না। এছাড়া স্যার আপনি জানেন যে সমুদ্র হলো একটা বড় কার্বন সিঙ্ক। এই ম্যানগ্রোভ ফরেস্টে আপনি যদি ওই যে ইয়েগুলো দেখেন, ওদের যে শ্বাসমূলে কিন্তু উপরে দেখবেন যে জমা হয়ে আছে কিছু কিছু, এগুলো কিন্তু সব কার্বন। যে কার্বনগুলো নিঃশেষিত হচ্ছে, এটা কিন্তু সবই শ্বাসমূলে গিয়ে জমা হচ্ছে, সাগরেও নিচ্ছে, এখানেও জমা হচ্ছে। কাজে এই ম্যানগ্রোভ সুন্দরবন, এটা কিন্তু আমাদের বাঁচার জন্য একটা বিরাট ভাবে হেল্প করতেছে। এবং সমুদ্র আছে বলে এটা বেঁচে আছে। বর্তমান সরকার এটা সিদ্ধান্ত গ্রহণ করতে না করলেও পারত, কারণ যখনই আপনি একটা আন্তর্জাতিক আদালতে যাবেন তখন কিন্তু কন্ট্রোল আপনার হাতে আর থাকতেছে না। আদালত যা বলবে সেটাই হবে। সেখানে আপনি
হেরেও আসতে পারেন, জিতেও আসতে পারেন, বা যা ছিল তাই নিয়ে খুশি হয়ে আসতে পারেন, মধ্যমধ্যি অবস্থা, মাঝামাঝি অবস্থা। কাজে তারপরেও সরকারের একটা রাজনৈতিক সিদ্ধান্ত না থাকলে আমরা কিন্তু কোর্টে যেতে পারতাম না। সরকার ক্ষমতায় আসার 5 মাসের মধ্যে সিদ্ধান্ত নিল যে না, আমরা এই 30 বছর নেগোশিয়েট করে সেটা হবে না, কাজে আমরা আন্তর্জাতিক আদালতে নেব। তারপরে হয়তো 4-5 মাস সময় আমাদের লেগেছে কেসটা রেডি করে, এবং অক্টোবরেই প্রথম আন্তর্জাতিক আদালতে আমরা নোটিশ দিয়ে দিই 2 দেশকে, অক্টোবরের 9 তারিখে 2009 সালে, মানে ক্ষমতায় দায়িত্ব গ্রহণের ওই বছরই কিন্তু। আর তারপর থেকে কেস চালু হয়ে গেল, এবং কেস 2টা হলো। এখানে আপনার যেতে হলে আন্তর্জাতিক এই সমুদ্র আইন অনুযায়ী 3টা কোর্ট আছে আর কি, যাওয়া যায়। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেখানে ভারত অলরেডি উইথড্র করছে, ওখানে যেতে পারবেন না, কারণ ওখানে যেতে গেলে ভারতের কনসেন্টের প্রয়োজন। ভারত বলছে না, সমুদ্র সীমা নিয়ে কেউ আমার বিরুদ্ধে এই কোর্টে কেস করতে পারবে না, সেটা বন্ধ হয়ে গেছে। এটা পারে? হ্যাঁ, এটাও পারে। এটাই সবথেকে আরেকটা ভয় ছিল আমাদের। তারপরে ছিল ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ দি সি, যেখানে আমাদের মায়ানমার সাথে হলো। সেখানে গেলে আপনার অন্য স্টেটের লিখিত কনসেন্ট প্রয়োজন হয়, কনসেন্ট না দিলে আপনি যেতে পারবেন না। আর শেষ ছিল আর এই আরবিট্রেশনটা, এটাতে কনসেন্ট লাগে না। কাজেই আমরা সিদ্ধান্ত নিলাম যে এই পদ্ধতিতে গেলে হয়তো আমাদের, কারণ কনসেন্ট নিতে গেলে আমাদের একটা ভয় ছিল যে এই 2 দেশ হয়তো উইথড্র করে ফেলবে, কারণ আমরা তো কোনো মহীশোপানের দাবি দেইনি। ভারত মহীশোপান জিনিসটা বোঝান তো একটু কি? এই 200 মাইলের পরে, স্যার এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি, এই যে এখানে 200 মাইল আমাদের শেষ, এই 200 মাইলের পরে হলো মহীশোপান। এটাকে ইংলিশে কি বলে? কন্টিনেন্টাল শেলফ। আচ্ছা, এইটা কন্টিনেন্টাল শেলফ তো? হ্যাঁ, কন্টিনেন্টাল শেলফ মানে ওটা কন্টিনেন্টাল ডিপ না, এটাই হলো কন্টিনেন্টাল শেলফ। আমাদের আইনের ভাষায় 2টা জিনিস, ভূতত্ত্ববিদ যদি পড়াশোনা করেন তাহলে স্যার কন্টিনেন্টাল শেলফ এখান থেকে শুরু। হ্যাঁ, আর ওশানোগ্রাফিতে যেটা পড়েছে কি লেকের, এটা স্যার এখান থেকে শুরু, কোস্টের উপর থেকে আপনার মহীশোপান শুরু। কিন্তু আন্তর্জাতিক সমুদ্র আইনে মহীশোপান শুরু হয় 200 মাইলের পরে। ও আচ্ছা, 200 মাইলের পরে। এই দাবি দেওয়ার জন্য আমাদের প্রয়োজন ছিল স্যার সায়েন্টিফিক তথ্য কি, যে আমাদের এই উপকূল থেকে, আমাদের উপকূলের যে মাটি আছে পানির নিচে, এই মাটি এই পর্যন্ত গেছে। এটা প্রমাণ করার জন্য একটা সাইসমিক সার্ভে দরকার ছিল, আর একটা বেথিমেট্রিক সার্ভে দরকার ছিল। বর্তমান সরকার আমাকে 80 কোটি টাকা দিল এই সার্ভে করার জন্য। এটা তারপরে আমরা মার্চ 2010 সালে সার্ভেটা শেষ করি, আর 11 সালে হলো আমাদের জমা দেওয়ার কথা, মানে শেষ সময়। এই সময় যদি আমরা সার্ভেটা না করতে পারতাম তাহলে আমরা মহীশোপানের দাবি জমা দিতে পারতাম না। তারপরে এই বেথিমেট্রিক সার্ভের জন্য নৌবাহিনীর কাছে জাহাজ ছিল না, জাহাজও একটা মাননীয় প্রধানমন্ত্রী ক্রয় করে